দুনিয়ার সকলের দেওয়া দুঃখ সহ্য করা গেলেও বাবা মায়ের থেকে পাওয়া দুঃখ সহ্য হয় না কারো। সে গায়েব হওয়ার আগ পর্যন্ত তার বাবার বাড়িতে আর পা রাখেনি, আজও রাখতে চাইছে না। হানিয়া চোখ মুখ শক্ত করে বলে ওঠে, দেখা করব ভালো কথা, কিন্তু বাড়িতে না, কোনো রেস্টুরেন্টে দেখা করতে পারতাম। আমি যেতে চাই না এই বাড়িতে। জাভিয়ান হানিয়ার কথা শুনে বেশ আহত হয়। মেয়েটা অতীতে সকলের থেকে কষ্ট পেয়েছে, শুধুমাত্র তার এবং তার পরিবারের জন্য। সেসব দিন ভুলবার মতে নয়। জাভিয়ান মনে করে হানিয়া তাকে ক্ষমা করে দিয়ে আপন করে নিয়েছে, এটা তার ভাগ্য। জাভিয়ান ড্রাইভিং সিটের দিকে তাকিয়ে দেখে ড্রাইভার বসে আছে। সে ড্রাইভারকে বলে, রফিক, বাহির থেকে একটু ঘুরে আসো। জাভিয়ানের ড্রাইভার রফিক বিনা বাক্য ব্যয়ে চলে যায় বাহিরে। ড্রাইভার চলে গেলে জাভিয়ান হানিয়ার মুখোমুখি হয়ে বসে। হানিয়ার হাত দুটো নিচের হাতে নিয়ে সেখানে বেশ কয়েকটা চুমু দেয়। তারপর তার চোখে চোখে চোখ রেখে বলে, জানো, দোষটা কোনো কালেই তোমার ছিল না। তুমি নির্ভেজাল স্বচ্ছ একটা মানুষ ছিলে, সকলকে মন উজাড় করে ভালোবাসা দিতে। কিন্তু দেখো, সেই তুমি কত সাফার করলে, জীবনে সকলের কাছে কষ্ট পেয়ে ঘর ছাড়লে। কার জন্য? এই আমার জন্য। আমার আগমন তোমার সুন্দর স্বাভাবিক জীবনটা তছনছ করে দিয়েছে। আমার থেকে মুক্তি নিয়ে এসেও শান্তি পেলে না। আমার মায়ের করা জঘন্য কর্মের কারণে তোমার বাবা মা থেকেও কষ্ট পেয়েছো। মৃত্যুর দুয়ার পর্যন্ত ঘুরে এসেছো। তোমার জীবনের এত দুঃখ কষ্ট ঝামেলার একমাত্র কারণেই আমাকে যদি ক্ষমা করে নিজের করে নিতে পারো, তাহলে তারা তো, তোমার বাবা মা, তোমায় এই সুন্দর পৃথিবীতে এনেছে, আদর ভালোবাসা দিয়ে বড় করেছে। তারা যেটা করেছে সেটা অজ্ঞাতবশত করেছে। তাদের যেটা বোঝানো হয়েছে তাই করেছে। এখানে তাদের কোনো দোষ ছিল না জান, সম্পূর্ণ দোষ আমার মায়ের ছিল। হানিয়া এতক্ষণ চুপ করে জাভিয়ানের কথা শুনছিল, কিন্তু জাভিয়ানের শেষের কথায় জবাবে না দিয়ে পারে না সে। সে বলে, এক হাতে তালি বাজে না জাভিয়ান। মিসেস তালুকদার বলল, আর তারা বিশ্বাস করে ফেললো। আপনিই তো বললেন তারা আমায় আদর ভালোবাসা দিয়েছে, বড় করেছে। তো তারা জানতো না তাদের মেয়ের চরিত্র কেমন? একজন বলল, আর কোনো যাচাই বাছাই না জিজ্ঞেস করা ছাড়াই তারা ডাইরেক্ট অ্যাকশনে নেমে গেল। আমার কঠিন সময়গুলোতে নিজের ছায়া ব্যতীত আর কাউকে পাশে পাইনি আমি। আপনি বললে আমি যাব এই বাড়িতে, কিন্তু সত্যি বলতে আমার মন টানছে না। সীমাহীন ভালোবাসার বিনিময়ে সবসময় কষ্টই পেয়েছি। আমায় ক্ষমা করতে পারলে তাদের পারবে না। অতীতের কথা যতই মনে রাখবে ততই কষ্ট পাবে। সকলে তোমায় কষ্ট দেওয়ার শাস্তি পেয়েছে। আমি তোমায় হারিয়ে উন্মাদ পাগল হয়ে গিয়েছিলাম। আমার মা আমার অবস্থা দেখে ব্রেন স্ট্রোক করে একপাশ প্যারালাইজড হয়ে হুইল চেয়ারে বসা আছে, কারো সাহায্য ছাড়া চলতে পারে না। তোমার বাবা তুমি হারিয়ে যাওয়ার শোকে পরপর দুবার হার্ট অ্যাটাক করেছেন, হার্টের অবস্থাও নাজুক। তোমার মাও তোমার আর তোমার বাবার শোকে অসুস্থ হয়ে পড়েছেন। আমাদের সবাইকে উপরওয়ালা শাস্তি দিয়েছেন। এবার কি আমরা ক্ষমা পেতে পারি না? আমি তোমায় জোর করব না, কিন্তু বৃদ্ধ মানুষগুলোর সুখ যে এখন তোমার মধ্যে আটকে আছে, তারা তোমার ফেরার জন্য বছরের পর বছর অপেক্ষার প্রহর গুনছে। বাবা মা তার সন্তানকে নিজেদের বুকে ফিরে পাওয়ার জন্য প্রতিদিন চোখের পানি ফেলছে। তালুকদার বাড়ির প্রতিটি বস্তু, তোমার ফেলে আসা সংসার তোমায় হাতছানি দিয়ে ডাকছে। তুমি ছাড়া আমরা সবাই কতটা অসহায় সেটা শুধু আমরা জানি। তোমার কি এখন উচিত হবে না তাদের কাছে ফিরে যাওয়া, তাদের অপেক্ষার প্রহর শেষ করা? হানিয়ার চোখের কোণ বেয়ে অশ্র গড়িয়ে পড়ে। মন চাইছে তাদের কাছে ফিরে যেতে, কিন্তু মস্তিষ্ক বলছে না যেতে। হানিয়া মনের কথা শুনে বরাবরই ঠকেছে। হানিয়াকে চুপ করে থাকতে দেখে জাভিয়ান হতাশ হয়। বিষয়টা আগে তাকে সময় নিয়ে বোঝানো উচিত ছিল, কিন্তু সে চেয়েছিল সারপ্রাইজ দিতে। জাভিয়ান হানিয়ার একটা হাত ছেড়ে দিয়ে পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে ড্রাইভারকে কল লাগায়। কল রিসিভ হলে জাভিয়ান বলে, গাড়িতে আসো, বাসায় ব্যাক করব আমরা। কথাটা বলে কল কেটে দেয়। হানিয়া কিছুক্ষণ সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে বলে, আমি যাব এই বাসায়, তাদের অপেক্ষার প্রহর শেষ করতে চাই আমি। জাভিয়ান হানিয়ার চোখের পানি মুছে দিয়ে বলে, টেক ইওর টাইম জান। আমি বুঝতে পারছি একদিনে এত বছরের কষ্ট ভুলতে পারা সম্ভব নয়। আমরা আরেকদিন আসব। আজ চলো চলে যাই।
না, আমি আজই যাব। শুভ কাজে দেরি করতে নেই। চলুন চলুন। তাড়া দিয়ে বলে হানিয়া। জাভিয়ান হেসে দিয়ে তার দু গালে হাত রেখে মাথায় চুমু দিয়ে বলে, চলো যাওয়া যাক, তোমার জন্য কয়েকজন সারপ্রাইজও আছে। সারপ্রাইজ আবার কয়েকজন হয় কিভাবে? আগে ভেতরে তো চলো, আমার বধূয়া গেলেই দেখতে পারবে। জাভিয়ান প্রথমে নিচে বের হয়ে তারপর হানিয়াকে বের হতে সাহায্য করে। তারপর দুজনে ভেতরে চলে যায়। কলিং বেলে প্রেস করে তারা নিচেরা দাঁড়িয়ে থাকে দরজা খোলার অপেক্ষায়। একজন হেল্পিং হ্যান্ড এসে দরজা খুলে দেয়। তারা পেছনে পেছনে আসিয়ানও এসেছিল। দুষ্টুটা লাফালাফি করে হাঁপিয়ে ছোঁয়ে পানি খেতে খেতে এসেছিল। কলিং বেলের আওয়াজে সেও পেছন পেছন আসে। দরজা খুলে বাহিরে দাঁড়িয়ে থাকা তার প্রিয় ব্যক্তিটিকে দেখে খুশি হয়ে যায়। তার মামু এসেছে। মামুর পাশে একজন মহিলাকে দেখে তার কপালে কয়েকটা ভাঁজ পড়ে। মহিলাটিকে তার চেনা চেনা লাগছে। মাথায় একটু জোর দিয়ে মনে করার জন্য। আরে হ্যাঁ, মনে পড়েছে তার। এটা যে তার বড় মাম্মাম। সে বাড়ির সবার কাছে থেকে শুনে এসেছে তার বড় মাম্মাম নাকি অনেক ভালো। সে নাকি দূরে দেশে আছে, তাই আসিয়ানের সাথে দেখা বা কথা বলতে পারে না। আজ বড় মাম্মাম এসেছে, নিশ্চয়ই তাকে অনেক ভালোবাসবে। সে বড় মাম্মাম বলে দৌড়ে গিয়ে হানিয়াকে জড়িয়ে ধরে। হানিয়া বাসার ভেতর প্রবেশ করেছিল, হঠাৎই আসিয়ান এসে কোমর ছড়িয়ে ধরে থমকে যায়। তার চিৎকার শুনে বাকি বাচ্চা আর বড়রা সবাই রুম থেকে বেরিয়ে আসে। বাকি বাচ্চারাও হানিয়াকে খুব ভালো করে চেনে। তাদের বাবা মা প্রায় হানিয়ার ছবি দেখিয়ে তার কথা বলে। বাবা মায়ের থেকে এই ব্যক্তিটির এত এত প্রশংসা শুনতে শুনতে হানিয়ার অজান্তে তাদের প্রিয় হয়ে উঠেছে। তারা সবাই আসিয়ানের মতো এক একজন খালামণি আন্টি বলে দৌড়ে এসে তার কোমর জড়িয়ে ধরে। হানিয়া হতভম্ব হয়ে যায় এমনটাই। এত বড় সারপ্রাইজ পাবে এসে আশা করেনি। জাভিয়ান তার কানে ফিসফিসিয়ে বলে, বলেছিলাম না কয়েকজনের সারপ্রাইজ আছে। কেমন লাগলো সারপ্রাইজগুলো? বাচ্চারা এতদিন হানিয়ার কথা তাদের বাবা মায়ের কাছে শুনতে শুনতে নিজেদের অজান্তেই হানিয়াকে তাদের প্রিয় ব্যক্তিদের মধ্যে অন্যতম একজন বানিয়ে ফেলেছে। তারা হানিয়াকে দেখার পর থেকে একদম ছিপকে এক একজন বসে আছে তার সাথে। দুইজন তার কোলে বসে আছে, তো একজন তার পেছনে গিয়ে গলা ধরে আছে। বাকিরাও তার কাছে ছাড়া হতে নারাজ। বাচ্চাদের বাবা মায়েরা এতদিন পর প্রিয় একজনকে পেয়ে তাকে জড়িয়ে ধরে একটু কান্নাকাটি করবে কি বিচ্ছেদের জ্বালায় কথা বলারও সুযোগ পাচ্ছে না। আসিয়ান হানিয়ার পেছনে গিয়ে গলা জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। সে অবস্থাতেই বলে, বড় মাম্মা, তুমি এতদিন কই ছিলে? আমাদের কথা একটু মনে পড়েনি তোমার? হানিয়া ঘাড় ঘুরিয়ে আসিয়ানের গালে চুমু দিয়ে বলে, আমি তো জানতাম না আমার জন্য এতগুলো সারপ্রাইজ অপেক্ষা করছে। তাহলে তো আমি কবেই এসে পড়তাম আব্বা। এরই মধ্যে আফিফ পাশ থেকে বলে ওঠে, হানি আন্টি, তুমি আসিয়ানকে আদর করছো, শুধু আমাদের করছো না? আফিফের কথা শুনে আসিয়ান রেগে গিয়ে বলে, আমার মাম্মাম তোকে আদর করবে কেন? তোর মাম্মাম যখন তোকে আদর করে তখন আমি আদর চাই? আফিফ হানিয়ার একটা হাত সরিয়ে ধরে বলে, তোমার মাম্মাম আমারও আন্টি, আমাকেও আদর করবে তাই? আসিয়ান হিংসুটে না হলেও তার পরিবারের কেউ সে ব্যতীত অন্য কাউকে আদর করলে তার সহ্য হয় না। এবারও তার ব্যতিক্রম হয় না। সে আগের থেকেও বেশি রেগে গিয়ে বলে, না, আমার মাম্মাম শুধু আমায় আদর করবে, তোদের কাউকে করবে না। বাচ্চারা সকলে আসিয়ানের রাগ সম্পর্কে অবগত। রেগে গেলে মারামারি করে আঘাত দেওয়া এবং পাওয়া দুটোরই রেকর্ড আছে তার। আফিফ তার সাথে কথা না বাড়িয়ে ছলছল চোখে হানিয়াকে প্রশ্ন করে, আন্টি, তুমি আমাদের আদর করবে না, শুধু আসিয়ানকে আদর করবে? সব বাচ্চারা হানিয়ার দিকে তাকিয়ে আছে উত্তরের আশায়। হানিয়া হেসে দেয় আফিফের কথা শুনে। মিষ্টি হেসে বলে, আমার 3টা আব্বা আর 2টো আম্মা, সেই হিসেবে সবাই তো আদর ডিজার্ভ করে, তাই না? সবাই তার কথা শুনে খুশি হয়ে যায়। হানিয়া একে একে সবার দুই গালে আদর দেয়। তাদের আদর দিতে দেখে জাভিয়ানের মধ্যে সুপ্ত হিংসাত্মক আত্মাটা ঠেলে বের হয়ে আসতে চায়। জাভিয়ান মনে মনে বলে, আগে যদি জানতাম আমার আদরে তোরা ভাগ বসাবি, তাহলে
জীবনেও আনতাম না। দেখো দেখো কেমনে এক একজন আমার আদরে ভাগ নিচ্ছে। জাভিয়ানের এখন ওদের সাথে ঝগড়া করতে মন চাচ্ছে, নিচের আদরের ওদের ভাগ বসানোই। সোনিয়া, স্পর্শ, ইনায়া আর আদিয়া থা হয়ে হানিয়াকে দেখছে। তারা এখানে বিশ্বাস করতে পারছে না হানিয়া ফিরে এসেছে। যে এরই মধ্যে আবরার তার বাবা মাকে নিয়ে আসে। কুলসুম পাঠানো হয়েছিল মিস্টার অ্যান্ড মিসেস তালুকদার ও রোজি বেগম এবং আদিব সাহেবকে ডাকতে। তারাও এসে পড়েছে। বয়োজ্যেষ্ঠরা সকলে একই সাথে নিচে নামে। নিচে এসে তারা বাচ্চাদের সাথে হাস্যোজ্জ্বল হানিয়াকে দেখে অবাক হয়ে যায়। হানিয়া বাচ্চাদের সাথে কথা বলতে বলতে তার চোখ যায় সিঁড়ির দিকে। মুহূর্তেই তার হাসির মুখটা চুপসে যায়। হানিয়ার হাসি মুখটা মলিন হতে দেখে জাভিয়ান হানিয়ার চাহনি অনুসরণ করে সেও সেই দিকে তাকায়। সিঁড়ির দিকে তার বাবা মা আর শ্বশুর শাশুড়িকে দাঁড়িয়ে থাকতে দেখে তার বুঝতে বাকি থাকে না হানিয়ার মুখটা মলিন হওয়ার কারণ। সে নিজের জায়গা থেকে উঠে হানিয়ার কাছে আসে। হানিয়ার কোল থেকে আমায়া ও সায়ানকে নিচের কোলে তুলে নেয়। তারপর হানিয়ার দিকে তাকিয়ে স্বল্প আওয়াজে বলে, যাও হানি। হানিয়া বসা থেকে উঠে দাঁড়িয়ে গুটি গুটি পায়ে বাবা মায়ের সামনে গিয়ে দাঁড়ায়। মিস্টার অ্যান্ড মিসেস মির্জা চোখে পানিতে টইটুম্বুর, গড়িয়ে পড়ার অপেক্ষা শুধু। হানিয়া কাঁপা কাঁপা গলায় বলে, কেমন আছো আব্বু আম্মু তোমরা? ব্যাস এই একটা কথাই যেন অপেক্ষা ছিল তার। হানিয়ার গলার সুর শুনে তারা নিশ্চিত হয়ে যায় এটাই তাদের হারিয়ে যাওয়া মেয়ে। মিস্টার মির্জা মেয়েকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে দেয়। মিসেস মির্জা শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে কাঁদতে থাকে। মিস্টার মির্জা কাঁদতে কাঁদতে বলেন, আমাকে মাফ করে দে রে মা, আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, তুচ্ছ তাচ্ছিল্য মনে করেছি, সবার থেকে বেশি কষ্ট দিয়েছি আমিই তোকে, সব কিছুর জন্য মাফ করে দে মা। সমাজ বলে পুরুষ মানুষ কাঁদে না, পুরুষদের চোখের পানি নাকি দুর্লভ বস্তু। কিন্তু হানিয়া দেখছে পুরুষদের চোখের। তার জীবনের দুজন গুরুত্বপূর্ণ পুরুষকে এসে কাঁদতে দেখেছে, তাও আবার তারই জন্য, তাকে হারানোর ভয়ে। বাবা মায়ের চোখের পানির কারণ কোনো সন্তানই হতে চায় না, যদি না সেটা শুধু আনন্দের হয়। হানিয়াও তার বাবাকে ছড়িয়ে ধরে বুকে মাথা রেখে কাঁদতে কাঁদতে বলে, না আব্বু, এসব বলো না। আমার ভাগ্যে ওইসব লেখা ছিল, তাই আমি তা পেয়েছি। তুমি প্লিজ কান্না করো না, তুমি অসুস্থ হয়ে পড়বে। মিস্টার মির্জা কি আর থামেন, এত বছর ধরে বয়ে বেড়ানো সব কষ্ট বের করে তারপর শান্ত হন। অনেকক্ষণ কান্না করার কারণে শরীরটা নেতিয়ে পড়েছে। তাকে সোফায় এনে বসানো হয়। হানিয়া বাবাকে ছেড়ে মায়ের কাছে যায়। তার মাও তাকে বুকে নিয়ে অনেকক্ষণ কান্নাকাটি করে। উপস্থিত সকলের চোখে পানি এসে যায় তাদের এমন আবেগঘন ঘটনার সাক্ষী হয়ে। পরপর কুলসিম, রোজি বেগম এসে তাকে ছড়িয়ে ধরে কান্না করে। সবশেষে হানিয়া যায় মিস্টার অ্যান্ড মিসেস তালুকদারের কাছে। মিস্টার তালুকদার হানিয়ার মাথায় হাত রেখে বলে, এতক্ষণ বুঝি এই বাবার কথা মনে পড়লো? আপনাদের তো ভুলিনি, তাহলে মনে পড়ার কথা আসছে কেন বাবা? হানিয়ার কথা শুনে মিস্টার তালুকদার প্রসন্ন মনে হাসি দেয়। তারপর প্রশ্ন করে, অভিমান কি কমেছে? নিজের বাড়ি কি ফিরে যাবে নাকি? এখনো আমাদের উপর অভিমান করে বাড়িঘর, নিজের সংসার ছেড়ে থাকার ইচ্ছে আছে আরো? ঘর বাড়ি ছাড়ার ইচ্ছে আপাতত নেই, কিন্তু এখন যে আমার উপর আরো বড় বড় দায়িত্ব আছে। তার কথা শুনে জাভিয়ান পাদের সকলের কপালে ভাঁজ পড়ে যায়। স্পর্শ তো জিজ্ঞেসই করে ফেলে, কিসের দায়িত্বর কথা বলছো তুমি হানিয়া? সমাজ গঠনের দায়িত্ব ভাবি। সমাজ থেকে দুর্নীতি, অরাজকতা দূর করার মহান দায়িত্ব এখন আমার উপরে। সকলে অবাক হয়ে যায় তার কথা শুনে। স্পর্শ বলে, মানে? এর জবাব এবার জাভিয়ান দেয়। সে তার কোলে থাকা আমায়া আর সায়ানাকে সোফায় বসিয়ে দিয়ে নিচে সকলের সামনে এসে বলে, তোর ননদ যেন তেন মানুষ নারী পুতুল। ম্যাডাম এখন বিসিএস ক্যাডার। চট্টগ্রামে এতদিন লুকিয়েছিল, ঢাকায় এসেছিল প্রশিক্ষণ নিতে। প্রশিক্ষণের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পাবে। সকলে হা হয়ে যায় জাভিয়ানের কথা শুনে। একা একটা মেয়ে ভিন্ন জেলায় গিয়ে এত কিছু করে ফেলেছে,
কথাটা তাদের সকলের জন্য বিস্ময়ের ব্যাপার। সকলে তার এমন সাফল্যে যেমন অবাক হয়, তেমন খুশিও হয়। অবশেষে মানবিমান শেষ করে সকলে আবার এক হয়ে যায়। অসুস্থ মিসেস তালুকদারও তার কাছে হাতজোড় করে ক্ষমা চায়। হানিয়াকে আদিয়াত স্যার তার ওয়াইফের সাথে পরিচয় করিয়ে দেয়। সকলে একসাথে দুপুরে লাঞ্চ করতে বসে বিকেল 3টায়। এতক্ষণ কান্নাকাটি, মাফ চাওয়াচাওয়ি এসব করতে করতে এত দেরি হয়ে গেছে। মিস্টার তালুকদার হানিয়াকে তার পাশে বসিয়ে নিজের হাতে খাইয়ে দেয়। এরপর সময়গুলো চমৎকার কেটেছে সকলের। বিকেলে বড়রা সবাই ছাদে আড্ডা দিয়েছে। তখন বাচ্চারা সবাই ঘুমেছিল। মির্জা বাড়িতে আসার পর থেকে জাভিয়ান তার বউকে 1 মিনিটের জন্য একা পায়নি। জাভিয়ান শুধু তককে তককে আছে কখন সুযোগ পাবে আর কখন হানিয়াকে নিয়ে চিপায় যাবে। ভাগ্য বোধহয় তার উপর একটু প্রসন্ন হয়। হানিয়া যখন সকলের জন্য চা কফি বানানোর জন্য নিচে নামে, জাভিয়ানের সুযোগ বুঝে নিচে নেমে এসে পড়ে। সকলে বিষয়টা বুঝতে পেরে আড়ালে মুখ লুকিয়ে হাসে। আদিয়াত জাভিয়ানের যাওয়ার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে পাশে বসা মেয়েটার দিকে তাকায়, যে কিনা তার বাচ্চার মা। আফরা সকলের কথা শুনছে আর হাসতে হাসতে আদিয়াতের বাহুতে এসে পড়ছে। আদিয়াত আফরার দিকে তাকায়, মনে মনে উপরওয়ালার কাছে ধন্যবাদ জানায় আফরাকে তার জীবন সঙ্গী হিসেবে দেওয়ার জন্য। মেয়েটার পাগলা করা ভালোবাসায় আজ আদিয়াত হুঁশ হারিয়েছে। সে অস্বীকার করে না যে হানিয়ার জন্য কোনো অনুভূতি তার ছিল না, কিন্তু ভালোবাসা নামক অনুভূতি যে নয় এটা সে নিশ্চিত। হানিয়া চলে যাওয়ার পর তার একটু খারাপ লাগলেও জাভিয়ানের উন্মাদনা তাকে বুঝিয়ে দিয়েছে সে হানিয়াকে ভালোবাসেনি, বরং এই পাগল মেয়েটাকে ভীষণ ভীষণ ভালোবাসে। তাকে ভালোবাসতে বাধ্য করেছে এই মেয়েটা। নিজের পাগলামি, যত্ন আর ভালোবাসা নিয়ে সে আদিয়াতকে জয় করে নিয়েছে। আদিয়াত সামনের দিকে তাকিয়ে আলগোছে নিচের বাম হাতটা আফরার পেছনের দিক দিয়ে নিয়ে তার শাড়ি ভেদ করা উন্মুক্ত কোমর আঁকড়ে ধরে। আফরার হাসি হাসি মুখটা দুম করে নিভে যাওয়া প্রদীপের মতো বুঝে যায়। এত বছরের সংসারে এখনো সে কেঁপে ওঠে আদিয়াতের আলতো স্পর্শে। শিহরণ বয়ে যায় সারা শরীর ও মনে। হালকা করে কাঁপতে থাকা শরীরে ঘুরিয়ে এসে আদিয়াতের দিকে তাকায়। প্রখর ভালোবাসাময় মোহাচ্ছন্ন চোখ দুটোর দিকে তাকাতেই আফরার পুরো কায়া আরো একেবারে কেঁপে ওঠে। আদিয়াত আফরার কোমর টেনে নিচের আরেকটু কাছে নিয়ে আসে। সকলের অগোচরে আফরার কানের কাছে ঝুঁকে এসে বলে, আমার আফিফের আম্মুকে ভীষণ ভালোবাসতে মন চাইছে। তার এমন মোহনীয় রূপ আমার হৃদয়কে ঝলসে দিয়েছে। অবাধ্য লাগামহীন হতে মন চাইছে। বাসায় যাওয়ার অপেক্ষা শুধু। তুমি আজ শেষ জান পাখি। আদিয়াত তার কথা শেষ করে আফরাকে চোখ টিপ মেরে একটু সরে বসে, কিন্তু কোমর ছাড়ে না। অন্যদিকে আদিয়াতের মোহময় কণ্ঠে এমন ভয়ঙ্কর হুমকি শুনে আফরার শরীর ঝাঁকি দিয়ে ওঠে। বিশেষ মুহূর্তে আদিয়াতের পাগল করা স্পর্শ আর আদরের কথা মনে পড়ে লজ্জায় আরো নেতিয়ে যায় মেয়েটা। ফর্সা গালগুলো পাকা টমেটোর মতো লাল হয়ে ওঠে। লজ্জায় হাঁসফাঁস করতে থাকে। এদিকে সেদিকে তাকিয়ে লজ্জা কমাতে চাইলে ধরা খেয়ে যায় ইনায়ের কাছে। ইনায়া আফরার এমন লাল লাল গাল দেখে হড়বড়িয়ে প্রশ্ন করে বসে, আপু, তোর কি বেশি গরম লাগছে? গালগুলো এত লাল হয়ে গিয়েছে কেন? সকলে কথা বলা থামিয়ে আফরার দিকে তাকালে আফরা এতে আরো লজ্জা পেয়ে যায়। আদিয়াত বিষয়টা বুঝতে পেরে হালকা হেসে আফরার কোমর ছেড়ে দেয়। আফরা আমতা আমতা করে বিষয়টা কাটিয়ে দেয়। হানিয়া এক মনে চুলে থাকা চায়ের দিকে নজর দিয়ে রেখেছে। হয়ে এসেছে, এখন যদি চোখ একটু এদিক সেদিক করে তাহলেই পড়ে ছাতা অবস্থা হয়ে যাবে। এরই মধ্যে জাভিয়ান হুড়মুড়িয়ে কিচেনে ঢুকে নিঃশব্দে দরজা লাগিয়ে দেয়। তারপর বিড়াল পায়ে হেঁটে হানিয়ার পেছনে এসে উপস্থিত হয়। খপ করে হানিয়ার কোমর দু হাতে নিয়ে ধরে তার হালকা ঘামে ভেজা ঘাড়ে মুখ ডুবিয়ে দেয়। হঠাৎই কেউ একজন এমন করে জড়িয়ে ধরায় হানিয়া ভয় পেয়ে যায়, কিন্তু পরমুহূর্তে জড়িয়ে ধরা ব্যক্তিটির স্পর্শ চিনতে পেরে শান্ত হয়ে যায়। এক হাত দিয়ে জাভিয়ানের চুলের ভাঁজে রেখে বিলি কেটে দিতে দিতে বলে, কি চাই জনাবের? আড্ডা ছেড়ে কিচেনে কেন? যা চাই তা নিয়ে নিচ্ছি আমি, আপনি আপনার কাজ করেন। এভাবে কেউ কাজ করতে পারে? তাহলে এটা যে কাজ করছে তার দোষ। আমি এখানে আপনার কোনো সাহায্য করতে পারলাম না ম্যাম।
জাভিয়ানের এমন এলোমেলো কথা শুনে হেসে দেয়। হানিয়া যখন চোখ বন্ধ করে স্বামীর ভালোবাসা নিতে ব্যস্ত, তখনই ঘটেছে একটা দুর্ঘটনা। চায়ের বলক উঠে সব চা পড়ে যায়। হানিয়ার বাম হাতটা গ্যাসের কাছে ছিল বিধায় গরম চায়ের কিছুটা তার হাতেও এসে পড়ে। যন্ত্রণায় হানিয়ার মুখ দিয়ে আজ জাতীয় শব্দ বের হয়ে আসে। এমন ভালোবাসা পূর্ণ সময়ে হানিয়ার ব্যথাতুর শব্দে জাভিয়ান হকচকিয়ে যায়। সে তো কোনো বাইট বা হানিয়া ব্যথা পায় এমন কিছু করেনি। হানিয়া ঠিক কী কারণে এমন শব্দ করলো দেখার জন্য হানিয়ার ঘাড় থেকে মুখ তুলে তাকে প্রশ্ন করে, কি হয়েছে? ব্যথা পেয়েছো? টাটকা গরম গরম চা হাতের উপর পড়ায় যন্ত্রণায় হানিয়ার চোখ দিয়ে পানি বের হয়ে আসে। হানিয়ার চোখে পানি দেখে জাভিয়ান বিচলিত হয়ে যায়। অস্থির হয়ে বলে, এই হানি, ব্যথা পেয়েছো আমার কাছ থেকে? নাকি আমার স্পর্শ ভালো লাগছে না? এই, কাঁদছো কেন তুমি? কোথায় খারাপ লাগছে? প্রশ্ন করতে করতে হঠাৎই জাভিয়ানের নজর যায় হানিয়ার বাম হাতটায়। চুলার পাশ থাকায় যন্ত্রণায় জর্জরিত হাতটায় নজর পড়তে জাভিয়ানের বুক কেঁপে ওঠে। সে চুলার আঁচ নিভিয়ে দিয়ে হানিয়াকে টেনে নিয়ে সিঙ্কের নিচে নিয়ে ট্যাপ অন করে হাতটায় ঠান্ডা পানি দিতে থাকে। হানিয়া জাভিয়ানের দিকে তাকিয়ে দেখে জাভিয়ানের মুখটা লাল হয়ে গিয়েছে। লোকটা যখন কান্না আটকাতে চায় তখন এমনটা হয়। হানিয়া জানে। হানিয়া তাকে সান্ত্বনা দিয়ে বলে, তেমন কিছু হয়নি, এটুকুতে কিছু হয় না, আপনি বিচলিত হবেন না জাভিয়ান। জাভিয়ান হানিয়ার হাতে পানির ছিটা দিতে দিতে বলে, আমার জন্য এমনটা হয়েছে। আমার মাধ্যমেই তুমি বারবার ব্যথা পাও। আমি তোমার জন্য আনলাকি হানিয়া। হানিয়া বোধহয় এই প্রথম জাভিয়ানের মুখে নিজের পুরো নামটা শুনল। বিষয়টা তার একটুও ভালো লাগে না। জাভিয়ানের মুখে তার নামের শর্টকাট নামটাই ভীষণ ভালো লাগে হানিয়ার। হানিয়া জাভিয়ানের থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে জাভিয়ানকে নিচের দিকে ঘুরায়। তারপর জাভিয়ানের এক গালে হাত রেখে বলে, এটা একটা অ্যাক্সিডেন্ট, আপনি কেন শুধু শুধু নিজেকে দোষারোপ করছেন? আর কে বললো আপনি আমার জন্য আনলাকি? ইউ আর মাই লাকি চার্ম, ডোন্ট বি স্যাড জামাই, আই এম ওকে। হানিয়ার কথার জবাবে জাভিয়ান আর কিছু বলে না। কুলসুম কল ডেকে সকলকে চা কফি দিতে বলে হানিয়াকে নিয়ে রুমে চলে আসে। হানিয়ার হাতে বার্নার ক্রিম লাগিয়ে থম মেরে বসে থাকে। হানিয়া শত চেষ্টা করেও তার মুড আর অন করতে পারে না। মাঝরাত, ঘুমের ঘোরে হানিয়া পাশের জায়গায় হাত রাখলে জায়গাটা খালি পায়। চোখ বন্ধ রেখে হাতড়াতে থাকে কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে। ঠিক জাভিয়ানকে পাশে না পেয়ে হানিয়া চোখ খুলে তাকায়। শোয়া থেকে উঠে বসে ওয়াশরুমের দিকে তাকায়। ওয়াশরুমের লাইট অফ দেখে বেড ছেড়ে বেলকুনিতে গিয়ে দেখে না, সেখানেও নেই। লোকটা এত রাতে গেল কই? জাভিয়ানকে খুঁজতে খুঁজতে হানিয়া নিচে আসলে কিচেনের লাইট জ্বলতে দেখে। বিষয়টা তার কপালে চিন্তার ভাঁজ ফেলে। সে পা ছাড়িয়ে কিচেনে গেলে যা দেখে তাতে তার হুঁশ উড়ে যায়। জাভিয়ান একটা মাঝারি সাইজের পাতিলে ফুটন্ত গরম পানিতে নিচের বাম হাত দিয়ে রেখেছে। বাম হাতটা পানির পাতিল থেকে উঠালে জাভিয়ানের হাতের অবস্থা দেখে হানিয়ার কলিজা সহ কেঁপে ওঠে। ফোসকা পরে হাতটার বিশ্রী অবস্থা হয়ে গিয়েছে। জাভিয়ান ডান হাতটা পানির বোতলে দিবে তখনই হানিয়া দৌড়ে এসে তাকে থামিয়ে দেয়। কাঁপতে থাকা গলায় জিজ্ঞাসা করে, কি করছেন এসব? জাভিয়ান একটা অদ্ভুত হাসি দিয়ে বলে, তোমাকে কষ্ট দেওয়ার জন্য নিজেকে শাস্তি দিচ্ছি হানি। মাঝরাতে ঘরের দরজায় দুমদাম পাড়ের আওয়াজে আবরার স্পর্শ দুজনেরই ঘুম ভেঙে যায়। আশিয়ানও কিছুটা নড়ে চড়ে ওঠে। স্পর্শ ছেলের পিঠে আলতো হাতে চাপড় দিতে থাকে যেন তার ঘুম না ভাঙে। আর আবরার চায় কে এসেছে তা দেখতে। আবরার দরজা খুলে অস্থির ও উদ্বিগ্ন হানিয়ার চেহারা দেখে কিছুটা অবাকি হয়। এত রাতে এমন অস্থির হয়ে আছে কেন? প্রশ্নটা করার আগেই হানিয়া হড়বড়িয়ে বলে, ভাই একটু আমার সাথে হসপিটালে চলো না, এমার্জেন্সি ভীষণ। এত রাতে হসপিটালে যাওয়ার কথা শুনে আবরারের বুকে চাপ দেয়। কার কি হলো আবার? আবরার চিন্তিত হয়ে বলে, কার কি হয়েছে বনু? তুই অসুস্থ নাকি বাবা মা? আমাদের কিছু হয়নি ভাই, জাভিয়ান নিজের হাত পুড়িয়ে ফেলেছে বিশ্রীভাবে। একটু চলো না ভাই।
কথাটা বলতে বলতে হানিয়ার চোখ দিয়ে পানি বের হয়ে আসে। তার একটা ছোট্ট ভুলের জন্য জাভিয়া নিচের কতটা ক্ষতি করে দিল আজ। কথাটা মনে পড়তেই কান্না ঠেলে বের হয়ে আসতে চাইছে। আবরার বোনের চোখের পানি মুছে দিয়ে বলে, কাঁদিস না, তুই জাবিয়ানের কাছে যা, আমি 2 মিনিটের মধ্যে আসছি। আচ্ছা ভাই। কথাটা বলে হানিয়া দৌড়ে নিচে চলে যায়। আবরার একটা হতাশা মিশ্রিত দীর্ঘশ্বাস ফেলে দরজাটা অল্প করে লাগিয়ে দিয়ে ওয়াশরুমের দিকে হাঁটা দেয়। এদিকে স্পর্শ তাদের কথোপকথন সবটাই শুনেছে। ঘুমন্ত ছেলের দুই পাশে দুটো বালিশ দিয়ে স্পর্শ শোয়া থেকে উঠে পড়ে। কাবার থেকে স্বামীর জন্য বাহিরে পড়ে যাওয়া একটা শার্ট বের করে সেও নিচে চলে আসে। নিচে এসে দেখতে পাই হানিয়া হাপুস নয়নে কাঁদছে। এমন দৃশ্য দেখে স্পর্শর মাঝে মধ্যেই উঠতে পারে না জাভিয়ান হানিয়ার মধ্যে কে কাকে বেশি ভালোবাসে। একবার জাভিয়ানের পাগলামি আর উন্মাদ হওয়ার কথা ভাবলে মনে হয় জাভিয়ানই হানিয়াকে বেশি ভালোবাসে, কিন্তু পরক্ষণে হানিয়ার সব কষ্ট ত্যাগের কথা মনে পড়লেই ধারণাটা পাল্টে যেতে বাধ্য হয়। তাদের দুজনের মধ্যে কে তার পার্টনারকে বেশি ভালোবাসে এটার চেয়ে বড় কথা হলো দুজনে তার পার্টনারকে অসম্ভব ও অস্বাভাবিক রকমের ভালোবাসে। স্পর্শ হেঁটে তাদের কাছে এসে দাঁড়ায়। জাভিয়ানের হাতের দিকে নজর পড়লে তার রু কেঁপে ওঠে। খুব খারাপ অবস্থা হাতটার। স্পর্শ ভাইয়ের পাশে বসে ধরা গলায় বলে, কিভাবে হলো এমন অবস্থা? জাভিয়ান হানিয়া দুইজনে নিজেদের ধ্যানে মগ্ন ছিল, তাই স্পর্শের আগমন টের পায়নি। কিন্তু স্পর্শের গলার আওয়াজে তারা তার দিকে ফিরে তাকায়। জাভিয়ান তার প্রশ্নের জবাবে বলে, ভুল হয়ে গেছে একটু। স্পর্শ পুড়ে যাওয়া হাতটার দিকে তাকিয়ে বলে, ভুল করে মানুষের হাত এমনভাবে পুড়ে নাকি নিচে পুড়িয়েছ? জাভিয়ান এই প্রশ্নের জবাবে কিছুই বলতে পারে না, কেননা সে জানে স্পর্শ তার উন্মাদ কাজকর্ম সম্পর্কে সবটাই জানে। এর আগেও জাভিয়ান এমন বহু কাণ্ড ঘটিয়েছে। জাভিয়ান থেকে কোনো উত্তর না পেয়ে স্পর্শ বুঝে যায় এটা ইচ্ছাকৃত হয়েছে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে, তারপর হানিয়ার দিকে তাকায়। মেয়েটা কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে অলরেডি। স্পর্শ জাভিয়ানের পাশ থেকে উঠে হানিয়ার পাশে গিয়ে বসে। তাকে এক হাত দিয়ে ছড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, এত কেঁদো না, পরে তো তোমার শরীরও খারাপ করবে। তোমার ভাই এসে এক্ষুনি ভাইকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। ডাক্তার ট্রিটমেন্ট করে দিলে ভালো হয়ে যাবে। হানিয়া হেঁচকে পেরে বলতে থাকে, আমি তাকে বিকেলে বললাম আমার হাতে অ্যাক্সিডেন্টালি চাকটা পড়ে গেছে। সে শুনলো না আমার কথা। মাঝ রাতে এসে নিজের হাত পুড়িয়ে নিজেকে শাস্তি দিল। আমি যদি আর একটু লেট করে আসতাম তাহলে ডান হাতেও পুড়িয়ে ফেলতো। আমার একটা কথাও শোনে না তোমার ভাই। আগেও শুনতো না, এখনও শোনে না। আমার কথার কোনো ভ্যালুই নেই তার কাছে কোনো কালেই। জাভিয়ান হানিয়ার কথা শুনে করুণ গলায় ডেকে ওঠে। হানি। হানিয়া তার ডাকে সাড়া দেয় না। এর মধ্যে আবরার এসে পড়ে। সে এসে বলে, তোরা আয়, আমি গাড়ি বের করছি। কথাটা বলে সে স্পর্শের দিকে একবার তাকিয়ে চলে যায় বাহিরে। স্পর্শ হানিয়াকে ধরে বসা থেকে দাঁড় করায়। হানিয়া নিচে নিজের চোখ মুখে নেয়। তারপর চোখ মুখ শক্ত করে জাভিয়ানের কাছে এসে তার ভালো হাতটা নিচের হাতে নিয়ে বলে, চলুন। কথাটা বলে সে জাভিয়ানকে নিয়ে হাঁটা দেয়। স্পর্শ তাদের বিদায় দিয়ে পুনরায় নিচের ঘরে এসে পড়ে। ভাইয়ের কথা ভেবে আর ঘুম আসে না। ওয়াশরুমে চলে যায় উঁচু করে তাহাজ্জুদের নামাজ পড়তে। জাভিয়ানকে হসপিটালের আনা হলে ডাক্তার তার হাতের এমন অবস্থা দেখে অবাক হয়ে যায়। একটু বকাঝকা করে তার চিকিৎসা শুরু করে দেয়। পুরোটা সময় হানিয়া জাভিয়ানের সাথে ছিল। জাভিয়ান হানিয়ার সাথে কয়েকবার কথা বলার চেষ্টা করলেও হানিয়া কোনো রেসপন্স করছে না দেখে সেও একসময় চুপ হয়ে যায়। প্রয়োজনীয় ট্রিটমেন্ট ও ওষুধ সাজেস্ট করে ডাক্তার তাকে বেলা 11টার দিকে ছেড়ে দেয়। হানিয়াকে ট্রেনিংয়ের জন্য সপ্তাহে 3 দিন যেতে হয়। আজ ট্রেনিং না থাকায় তেমন কোনো সমস্যা হয়নি। হানিয়া জাভিয়ান পুনরায় মির্জা বাড়িতে আসে। জাভিয়ানের হাতের এমন অবস্থা দেখে মিস্টার এন্ড মিসেস মির্জা দুঃখ প্রকাশ করে। জাভিয়ানকে খাবার খাইয়ে ওষুধ খাওয়াতে হবে এটা বলে হানিয়া জাভিয়ানকে নিয়ে নিচের রুমে এসে পড়ে। হানিয়া রুমে এসে নিচের বোরকা খুলে ওয়াশরুমে চলে যায়। মিনিট 2 পর একটা বালতিতে পানি নিয়ে আসে।
একটা নরম কাপড় ভিজিয়ে জাভিয়ানের পুরো শরীর মুছিয়ে দেয়। তারপর তাকে ওয়াশরুমে নিয়ে যায় কাপড়গুলো পাল্টাতে। কাপড় পাল্টে বের হয়ে জাভিয়ানকে বসিয়ে দিয়ে নিচে হাত মুখে ধুয়ে আসে। এরই মধ্যে স্পর্শ এসে তাদের নাস্তা দিয়ে যায়। হানিয়া ফ্রেশ হয়ে এসে জাভিয়ানের সামনে বসে পড়ে খাবারের প্লেট নিয়ে। তার মুখে এক লোকমা দেওয়ার পর হানিয়া নিচে খাচ্ছে না দেখে জাভিয়ান বলে ওঠে, তুমিও খাও হানি, বেলা তো অনেক হয়ে গেল। হানিয়া বিনা বাক্য ব্যয় নিচেও খেতে থাকে। খাওয়া দাওয়া শেষ হলে হানিয়া জাভিয়ানকে ডাক্তারের দেওয়া ঔষধগুলো খাইয়ে দেয়। ঔষধ খাইয়ে সে নিচে চলে যায় এটো প্লেটগুলো রাখতে। যাওয়ার আগে সংক্ষেপে বলে যায়, শুয়ে ঘুমান। জাভিয়ান বলতে চেয়েছিল, তুমিও আসো, তোমারও তো ঘুম হয়নি রাতে। কিন্তু তার আগেই হানিয়া চলে যায়। জাভিয়ান আধো শোয়া হয়ে বসে বসে অপেক্ষা করতে থাকে হানিয়ার আসার। হানিয়া এটো প্লেটগুলো নিয়ে কিচেনে চলে আসে, নিজেই সেগুলো ধুয়ে রাখে। তারপর কিচেন থেকে বের হয়ে আসার জন্য পা বাড়ালে স্পর্শ পেছনে ডেকে ওঠে, হানিয়া শোনো,